করেছো। তোমাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছে ক্লাস 9-এর একটা খুবই গুরুত্বপূর্ণ কবিতা, যার নাম হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। দেখো, এই কবিতাটি শুরু করার আগে তোমাদেরকে এই কবিতা বিষয়ে বেশ কিছু কথা আগে বলে রাখা ভালো। যেমন ধরো, এই কবিতাটি যেখান থেকে নেওয়া হয়েছে বা যার লেখা শ্রী মুকুন্দরাম চক্রবর্তী, তার চণ্ডীমঙ্গল বা অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল নামক একটা কাব্যগ্রন্থ, সেখান থেকে এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতাটা নেওয়া হয়েছে। মধ্যযুগে বাংলা সাহিত্যে একটা ধারা বেশ স্পষ্ট লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে আমরা বলি মঙ্গল কাব্যধারা। এই সময় মূলত কি করা হয়েছিল, তোমার যে মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, তারপরে চণ্ডীমঙ্গল, বিভিন্ন মঙ্গল কাব্যগুলি রচিত হয়েছিল। আর এগুলোর উদ্দেশ্যই ছিল বিভিন্ন যে দেব দেবতা তাদের মর্তলোকে কীভাবে প্রতিষ্ঠা পেয়েছে সেই বিষয়ে একটু আলোচনা করা। তার মধ্যে একটা অন্যতম যে কাব্যগ্রন্থ, তার নাম ছিল চণ্ডীমঙ্গল। এবার এই চণ্ডীমঙ্গল এর যদি কাহিনী আমরা দেখি এখানে, তাহলে দেখতে পাবো যে কালকেতু এবং ফুল্লরা, যারা নায়ক এবং নায়িকা, দেবী চণ্ডীর কাহিনী মর্তলোকে প্রচার করার জন্য তারা এসেছিল। এবং কালক্রমে তারা গুজরাট নামক যে রাজ্যটি প্রতিষ্ঠা করেছিল, সেই প্রতিষ্ঠা করার পূর্বে গুজরাট রাজ্যটি এতটা সমৃদ্ধ ছিল না। তো স্বাভাবিক কারণে কালকেতু কী চেয়েছিলেন, যে কিছু লোকজন যে তিনি গুজরাট রাজ্যে নিয়ে যাবেন। কিন্তু গুজরাট রাজ্যে যেতে গেলে লোকজন তিনি পাচ্ছিলেন না। তখন সে পার্শ্ববর্তী যে প্রদেশ, সেই কলিঙ্গ দেশ থেকে লোকজন সেখানে স্থানান্তরিত করতে চান, কিন্তু কলিঙ্গবাসী সেখানে যেতে নারাজ। তখন দেবী তার সহায় হন, অর্থাৎ দেবী চণ্ডী তার সহায় হন এবং কলিঙ্গবাসীকে এই তাদের রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য কি করেছিলেন, এই ঝড় বৃষ্টিটা সূচনা করেছিলেন, যাতে কলিঙ্গবাসীরা প্রচণ্ড অসুবিধায় পড়ে তাদের রাজ্য ত্যাগ করে চলে যায়। এবং কোথায় যাবে? অবশ্যই গুজরাট রাজ্যে, যেটা কালকেতু চেয়েছিলেন। তাহলে এই যে মূল কবিতাটা, আমরা বুঝতে পারছি যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে এবং ভয়ঙ্কর আকার অবশ্যই ধারণ করেছিল, কিন্তু তার পিছনে অবশ্যই একজনই ছিলেন, তিনি হচ্ছেন দেবী চণ্ডী। অর্থাৎ কালকেতুর গুজরাট রাজ্য প্রতিষ্ঠা করার জন্য এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সৃষ্টি করা হয়েছিল। কলিঙ্গ দেশ বলতে গেলে বর্তমানে এখন যে উড়িষ্যা রাজ্যটি রয়েছে, সেই উড়িষ্যা রাজ্যটিকে বলা হয়ে থাকে। তো চলো আমরা আর বেশি দেরি না করে এবার কবিতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। প্রথম লাইনটা কি বলছে? মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। দেখো, কইল শব্দের অর্থ হচ্ছে করিল। কইল মানে হচ্ছে এখানে করিল। তার মানে মেঘে কি করলো? অন্ধকার করলো, বা মেঘে কইল অন্ধকার, মেঘ অন্ধকার করেছে। দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, কেউ কারোর অঙ্গ দেখতে পাচ্ছে না। অর্থাৎ মেঘের যে আবরণ, তার ফলে প্রচণ্ড পরিমাণে কি হচ্ছে, কালো সৃষ্টি হয়েছে পরিবেশ। এই জন্য কি হয়েছে, কেউ কিন্তু কারোর অঙ্গ দেখতে পাচ্ছে না। অঙ্গ মানে কি? দেহ। অর্থাৎ মানে প্রচণ্ড পরিমাণে যখন মেঘটা করে, সেই পরিবেশের কথা এখানে বলা হয়েছে। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর। দেখো, ঈশান বলতে আমরা বুঝি, যদি আমরা ধরি তাহলে এটা উত্তর এবং এটা হচ্ছে পূর্ব। এই উত্তর ও পূর্বের মাঝখানে এই যে পোর্শনটা রয়েছে, জায়গাটা, এটাকে বলা হচ্ছে ঈশান কোণ। এবং ঈশান দিকের যে মেঘ, সেটা খুবই প্রবল এবং তীব্র হয়ে থাকে। তো বলছে ঈশানে উড়িল মেঘ, ঈশান দিক থেকে মেঘ করেছে,
সঘনে চিকুর। সঘন মানে কি? ঘন ঘন। দেখো সঘন মানে হচ্ছে যে কি, ঘন ঘন। আর চিকুর মানে হচ্ছে যে বাজ পড়া, সেটাকে বলছে। তো বুঝতে পারছি ব্যাপারটা তেমনি কি দাঁড়াচ্ছে, যে ঘন ঘন সেখানে বাজ পড়ছিল। উত্তর পবনে মেঘ ডাকে দুরু দুরু। মেঘ কি অমন করে ডাকছিল? দুরু দুরু, মানে এক কথায় যে গুরুগম্ভীর যে আওয়াজটা, সেটা কিন্তু সৃষ্টি হয়েছিল। এবং পবন শব্দের অর্থ হচ্ছে বাতাস। তো এখানে বাতাসটা বইছিল কোন দিক থেকে? উত্তর দিক থেকে। নিমিষেকে, নিমিষেকে মানে হচ্ছে মুহূর্তের মধ্যে। জোরে মেঘ গগনমণ্ডল, অর্থাৎ মুহূর্তের মধ্যে আকাশ জুড়ে কি হয়ে গেল, যে আকাশটা রয়েছে এখানে, যে একটা মেঘ রয়েছে, এখানে একটা মেঘ রয়েছে, এরকম ছোট ছোট সমস্ত মেঘগুলো কি হলো, একটা জায়গায় জড়ো হতে শুরু করলো। পরের লাইন কি বলছে? চারি মেঘে বরিশে মুষলধারে জল। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ, এখানে চারটে মেঘ বলতে বলা হচ্ছে সম্বর্ত, আবর্তক, পুষ্কর এবং দ্রোণ। এই যে চারটে মেঘ, সেই চারটে মেঘ যখন একসঙ্গে জল প্রদান করে তখন সেটা কি ভয়ঙ্করভাবে হতে পারে। এখানে মেঘের যে পরিস্থিতি, বন্যার যে পরিস্থিতি, বর্ষার যে ব্যাপারটা, সেটাকে দেখেই কই বলেছেন কি, যে চারি মেঘে বরিশে। বরিশে মানে কি? বর্ষণ করছে। মুষলধারে জল, মুষলধারে মানে কি? একদম সেই মুষল পড়ার মতো বড় বড় ফোঁটায় জল পড়ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। উচ্চনাদ মানে কি? দেখো উচ্চ মানে হচ্ছে উঁচু, নাদ মানে একটা গম্ভীর একটা আওয়াজ। মানে মেঘ যখন প্রচন্ড পরিমাণে গুরুগম্ভীর আওয়াজটা করে, সেটাকে বলে থাকে উচ্চ নাদ। তাহলে সেই মেঘটা উড়ে কোথায় চলে গেল? কলিঙ্গ দেশে। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয়, প্রলয় মানে কি? লয়ের যে পূর্ব অবস্থা, সেটাকে বলা হচ্ছে প্রলয়। গুনিয়া মানে গুণে। প্রজা, এখানে প্রজা বলতে কলিঙ্গ দেশের যে প্রজারা ছিল তারা। ভাবয়ে, যে একটু গন্ডগোল হয়ে গেছিল, ভাবয়ে বিষাদ মানে কলিঙ্গের প্রজারা এবার একটু হলেও মনোকষ্টে ভুগছে, যে তাদের কি হয়েছে, সমগ্র এলাকাটা বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। তারপরে কি বলছে, যে হুর হুর দূর দূর বহে ঘন ঝড়। হুর হুর দূর দূর করে কি করছে, ঝড় বয়ে চলেছে। মানে ঝড়ের যে পরিবেশ, সেটাও এখানে সৃষ্টি হয়েছে, প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে। বিপাকে মানে বিপদে, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। রর শব্দের অর্থ হলো পলায়ন করা বা পালিয়ে যাওয়া। বিপাক বুঝে, যেহেতু বুঝতে পারছো কলিঙ্গ দেশে কিরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, তো সেই জন্য তারা প্রজাগণ কি করেছিল, বিপাকে পড়ে গিয়েছিল, অর্থাৎ বিপদে পড়ে গিয়েছিল। তাই তারা কি করেছে, ভবন ছেড়ে মানে তাদের বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে দিয়ে প্রজা দিল রর। রর মানে হচ্ছে পালিয়ে যাওয়া। পরের লাইনটা কি বলছে, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। ধুলে আচ্ছাদিত হইল, প্রচণ্ড ঝড়ের ফলে ধুলো সৃষ্টি হবে অবশ্যই। সেই ধুলোর ফলে কি হয়েছে, সমস্ত জিনিস একটা আবরণ বা আস্তরণ পড়ে গেছে। কোথায় বলছে, যে ছিল হরিত। হরিত মানে কি? সবুজ। তো যেখানে সবুজ গাছপালা ছিল, সেগুলি সম্পূর্ণরূপে ঢেকে গিয়েছে কিসে? ধুলোতে।
উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। প্রজা চমকিত মানে কি, প্রজা কিন্তু এখানে আশ্চর্য হয়ে যাচ্ছে যে এরকম কোনোদিন তাদের এলাকায় আগে কোনোদিন হয়নি, আজকে হঠাৎ কি এমন হলো যে এত প্রচণ্ড ঝড়। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। চারি মেঘের নাম তো আগেই বলেছি, সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। চারি মেঘে জল দেয়, এটা যদি পৌরাণিক তথ্য আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাই যে 8টা দিকের অধিপতি হচ্ছেন অষ্টদিগ্গজ। এই অষ্টদিগ্গজ বা অষ্টগজরাজ, সেই 8টা গজরাজ কি করছেন, যেন তাদের সুরে করে যেন বর্ষণ করছেন বা জল দিচ্ছেন, সেটার সঙ্গে তুলনা করা হয়েছে। আমাদের এখানে অষ্টগজরাজের নামটা খুবই দরকার, তো অষ্টগজরাজের নামটা আমি এখানে দিয়ে দিলাম। সঘনে চিকুর পরে বেঙ্গ তর্কা বাজ। সঘন মানে আমি আগেই বলেছি, সঘন মানে হচ্ছে ঘন ঘন। চিকুর শব্দের অর্থ হচ্ছে যে বিদ্যুতের যে ঝলকানি, সেটা কেমন করে পড়ছে, যে সঘনে যে চিকুর মানে ঘন ঘন যে চিকুরটা পড়ছে, যে বিদ্যুৎটা চমকাচ্ছে, বাজ যে পড়ছে, সেটা কেমন বলছে, বেঙ্গ তর্কা বাজ। ব্যাং যেমন লাফিয়ে লাফিয়ে পড়ে, মানে লাফিয়ে লাফিয়ে যায়, একবার লাফাচ্ছে আবার লাফাচ্ছে লাফাচ্ছে, ঠিক সেরকমই ওই রকমভাবে যেন বাজ পড়ছে, একটার পর একটা, একটার পর একটা। করিকর সমান বরিশে জলধারা। করিকর সমান, করিকর সমান বরিশে জলধারা। করি শব্দের অর্থ হচ্ছে হাতি। কর বলতে কিন্তু শুধুমাত্র হাতি বা যে কোনো জিনিসের হাতকে বোঝায়, কিন্তু এখানে করিকর বলতে হাতির সুরকে বোঝানো হয়েছে, যে হাতি যেন সুরে করে সমানভাবে বরিশে জলধারা মানে জল বর্ষণ করে চলেছে। জলে মহি একাকার পথ হইল হারা। জলে থলে কি হয়েছে, মহি মানে পৃথিবী, সেটা একাকার হয়ে গেছে, পথ হইল হারা, পথঘাট কিন্তু আর বোঝা যাচ্ছে না, কোনটা পথ, কোনটা নদী, কোনটা ঘাট, কোনটা স্থলভূমি, কোনটা জলভূমি, আর বোঝার কোনো উপায় নেই। ঘন ঘন শুনি চারি মেঘেরও গর্জন, কারো কথা শুনিতে না পাই কোনো জন। থেকে থেকেই যে 4টি মেঘের যেটা গুরু গুরু ডাক এবং বাজ পড়ার যে শব্দ, তার ফলে কি হচ্ছে, কেউ কিন্তু কারোর কোনো কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সঙরে সকল লোক যে জৈমিনী। পরিচ্ছিন্ন, পরিচ্ছিন্ন শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন নয়, আর নাহি মানে কি, নাহি মানেতে নেই, তার মানে এখানে বিচ্ছিন্ন নেই, মানে এক কথায় বোঝাই যাচ্ছে না যে এটা সন্ধ্যা, না এটা দিবস, নাকি এটা রজনী মানে রাত্রে। কলিঙ্গে সঙরে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গের লোকেরা, সঙর, সঙর শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। মাথায় রাখবে এখানে খুব ভালো একটা ওয়ার্ড, সঙর মানে হচ্ছে স্মরণ করা। কাকে স্মরণ করেছিল তারা? জৈমিনীকে। জৈমিনী ঋষির নাম যদি স্মরণ করা হয় তাহলে মনে করা হয় যে বজ্রপাত থেমে যায় এবং বজ্রপাতের ভয় আর থাকে না। তাই যে পরিমাণে ঘন ঘন বাজটা পড়ছে আর কি, সেই জন্য তারা কি করেছিল, জৈমিনী নামক ঋষিকে তারা স্মরণ করেছিল। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন মানে বাড়ি ঘর যেটা ছিল সেই চাল টাল সব ভাঙতে শুরু করেছে, তার ফলে কি হচ্ছে, একটা সবসময় ঝনঝন ঝনঝন করে একটা আওয়াজ হচ্ছে।
না পাই দেখিতে কেহ রবির কিরণ, কেউ রবির কিরণ মানে সূর্যের আলো আর দেখতে পাচ্ছে না। কেন? চারিদিকে প্রচন্ড মেঘ এবং প্রবল বর্ষণ। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। দেখো ভুজঙ্গ মানে হচ্ছে কি সাপ। তো এই সাপ যে ভুজঙ্গ, তো ভুজঙ্গ কি করছে? ভেসে বেড়াচ্ছে। বুল, বুল মানে কি? এখানে বুল বলতে আমরা বুঝতে পারি সাধারণত খাল, মানে খালে জলে। যেহেতু সাপের গর্তেও জল ঢুকে পড়েছে, তাই সাপের আর কোনো জায়গা নেই, সে কি করছে? ভেসে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, মণ্ডল মানে এখানে কলিঙ্গের বাসিন্দারা, কলিঙ্গের লোকেরা বুঝতে পারছে না কোনটা জল কোনটা স্থল। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। দেখো নিরবধি, নিরবধি মানে কি? নি প্লাস অবধি, মানে অবধি মানে হচ্ছে এই পর্যন্ত, আর নি মানে কি? নেই, মানে যার কোনো শেষ নেই। তাহলে নিরবধি মানে হচ্ছে কি? যার কোনো শেষ নেই। সেই নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, মানে একদম কন্টিনিউয়াসলি বা ক্রমাগত সেই বৃষ্টিটা পড়ে চলেছিল। কতদিন? 7 দিন। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। যে ঘরে শস্য ছিল বা শস্য থাকে, সেই শস্যের ঘর কি হলো? ভিজে গেল বা নষ্ট হয়ে গেল। দেখো আছুক মানে হচ্ছে থাকা, শস্য, যে ঘরে শস্য থাকে সেই ঘরের যে কার্য, মানে এক কথা সেই শস্যগুলা হেজ্জা গেল মানে ভিজে গেল। মেঝাতে পড়ই শিল বিদারিয়া চাল। তো মেঝেতে কি পড়ে আছে? ছোট 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 বড় কি পড়ে আছে? শিল পড়ে আছে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, এবং সেই শিলগুলি কার সঙ্গে তুলনা করেছে? তাল গাছের তলায় ভাদ্র মাসে যেমন পাকা তাল যখন পড়ে থাকে, ঠিক সেইভাবে ঘরের চাল ভেদ করে, বিদারিয়া মানে কি? বিদারিয়া মানে হচ্ছে ভেদ করে, ঘরের চাল ভেদ করে বা বিদীর্ণ করে মেঝেতে কি পড়েছে? শিল পড়ে আছে। এবং সেই শিল পড়াটাকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? না ভাদ্র মাসে পড়ে থাকা পাকা তালের সঙ্গে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। দেবী চণ্ডী কাকে আদেশ করলেন? বীর হনুমানকে। মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। মঠ অট্টালিকা আমরা সবটাই জানি। মঠ মানে প্রে করার জায়গা, সাধু সন্ন্যাসীদের থাকার জায়গা, বড় বড় অট্টালিকা, সবে কি করলো? সে ভেঙে খান খান মানে টুকরো টুকরো করে দিল। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল। ঢেউগুলো কেমন পড়ছিল? পর্বতের মতো বিশাল আকারে বইতে শুরু করেছিল। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। যে বাড়িঘর ছিল, যে বাড়িঘর যেগুলো ছিল সেগুলো কি করছে? এবার দলমল মানে উল্টে পড়ে যেতে শুরু করেছে। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ। কলিঙ্গের যে নদ নদীগুলো ছিল সেগুলো দেবী চণ্ডীর আদেশ মেনে বইতে শুরু করেছে। ক্লিয়ার? তার ফলে কি পেলাম? যে কলিঙ্গবাসীর জীবনের দুর্দশা শেষ নেই, তাদেরকে এবার তাদের রাজ্য ছেড়ে বা দেশ ছেড়ে তাদেরকে চলে যেতে হবে। কোথায়? পার্শ্ববর্তী রাজ্যে। এবং এটাই ছিল দেবী চণ্ডীর উদ্দেশ্য। নইলে তিনি কেনই বা হনুমানকে নিযুক্ত করবেন এই মঠ অট্টালিকা টুকরো টুকরো করে ফেলার জন্য? যাতে ওই বড় বড় বাড়িগুলি না থাকে, যাতে ওখানে মানুষ আশ্রয় নিতে না পারে, ওই সমস্ত কারণের জন্য। তো চণ্ডীর আদেশে ধায় নদনদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল, যার অপর নাম হচ্ছে চণ্ডী মঙ্গল, বা যার অপর নাম হচ্ছে অভয়া মঙ্গল। এই অভয়া মঙ্গল এর আখেটিক যে পর্ব, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। শ্রী কবি কঙ্কন অর্থাৎ এই যে মুকুন্দ চক্রবর্তী, যার কবিতা আমরা এতক্ষণ পড়ছিলাম, কবি কঙ্কন, তিনি একটা উপাধি পেয়েছিলেন। উপাধির নাম কি ছিল? শ্রী কবি কঙ্কন। লেখকদের
মানে আগেকার দিনের মধ্যযুগের বিশিষ্ট যারা লেখক ছিল তাদের কাজই ছিল বা উদ্দেশ্যই ছিল, মানে তারা কি করতেন, প্রত্যেকটা গল্প বা কবিতা শেষে তাদের নিজেদের নামগুলো ঠিক এইভাবে লিখতেন। কখনো নিজের নাম লিখতেন, তো বেশিরভাগ ক্ষেত্রে তারা যে উপাধিটা পেয়েছিলেন সেটাই তারা ব্যবহার করতেন। তো এখানে শ্রী কবি কঙ্কন বলতে কিন্তু ওই মুকুন্দ চক্রবর্তীকে বোঝানো হয়েছে, আর অম্বিকা মঙ্গল বা চণ্ডী মঙ্গল বা অভয় মঙ্গল একটাই ব্যাপার। ক্লিয়ার? আচ্ছা, তো যাই হোক, আজকের মতো এটুকুই ছিল কবিতাটা। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করবে, আমি তোমাদেরকে সেগুলো আবার বিস্তারিতভাবে আলোচনা করে বুঝিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট একটা নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।